wake up every morning with the thought that something amazing is about to happen today. আমি প্রতিদিন সকালে এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি এবং মানি। মাঝে মাঝে এই কথাগুলো মিলে যায় এবং মাঝে মাঝে খুব হতাশ হই। আজকে আমি প্রচণ্ড খুশি এরকম একটা সকাল হাতে পেয়ে। খুশি আমি আমার জন্য না, এখানে যে সকল ইউথ আছে তাদের জন্য। তারা ডেফিনেটলি খুব লাকি। আমরা তাদের বয়সে এতটা লাকি ছিলাম না। আমার মনে আছে আমি যখন মাস্টার্স করছিলাম দেশের বাইরে, তখন খুব অড জব করতাম। তখন এই টার্মটার সাথে খুব পরিচিত হই যে ব্রেকফাস্ট উইথ সিইও, চমৎকার একটা কনসেপ্ট, চমৎকার একটা ম্যানেজারিয়াল টার্ম এটা। এবং বিশ্বের প্রতিটা দেশে কিন্তু এটা রেগুলার প্র্যাকটিস করা হয়। আমাদের দেশে এটা হয়ে আসছিল না। তো আজকে আমি প্রচণ্ড খুশি এরকম একটা ব্রেকফাস্ট উইথ সিইও আড্ডায় উপস্থিত থাকতে পারি। আমরা বাংলাদেশ থেকে 10 জনকে নিয়ে এসেছি বিভিন্ন জায়গা থেকে, তাদের সাথে কথা বলতে, তাদের কথা শুনতে এবং তাদের প্রশ্নগুলোর উত্তর দেবে আমাদের সবার প্রিয় একজন বাংলাদেশি। আমি বারবার বলছি সবার প্রিয় একজন বাংলাদেশি, মিস সোনিয়া বশির কবির। ওনার পরিচয় দেওয়ার মতো আসলে যোগ্যতা আমার নেই। তো উনি মাইক্রোসফটকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশে, নেপালে, ভুটানে, আরও অনেকগুলো দেশে। আমি শিওর। আমি প্রথমে সোনিয়া আপাকে দিয়ে একটা প্রশ্ন করতে চাই। আজকে কিন্তু আমরা সবাই সকাল 7টার দিকে এখানে এসেছি। আপনি কি আজকেই এত সকালে উঠেছেন না সবসময় উঠেন? কারণ আমরা বিভিন্ন বায়োগ্রাফিতে দেখি যে স্টিভ জবস বলে আমি ভোর 4টায় উঠি, জ্যাকমা বলে আমি, এগুলো কি আসলে মিথ না আপনারা আসলেই এত সকালে উঠেন? যেমন আমার কিন্তু আজকে সকালে উঠতে অনেক কষ্ট হয়েছে। আপনি কি ডেইলি এরকম ভোরে উঠেন? আমার আসলে ডিপেন্ড করে। আজকে আমি উঠেছি, কিন্তু যদি সময় পাই আমি একটু ঘুমাই, চেষ্টা করি। ওকে। সুতরাং এটা ঠিক না যে আপনাকে একজন বিগ সিও হতে গেলে প্রতিদিন ভোরে উঠতে হবে। সি ইজ এ পারফেক্ট এক্সাম্পল। আমার মনে হয় আমরা আজকে আড্ডাগুলো কিন্তু খুব ক্যাজুয়ালি করবো, কারণ আমরা একটু পরে এখানে ব্রেকফাস্ট সার্ভ করবে। ব্রেকফাস্ট খেতে খেতে আমরা পেট ভরবো না, আমরা আমাদের মাথাটাকে ভরবো। আমাদের মাথায় আমি শিওর প্রচুর প্রশ্ন গিজগিজ করছে। আমার মনে শুরু করি আমি ওই সবচেয়ে দূরে যে বসে আছে রানা। প্রশ্ন হচ্ছে যে আপনি পার্সোনালি নিজেকে সফল মনে করেন কি না? যদি মনে করেন তাহলে সফলতার মূল মন্ত্রটা কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমার কাছে সবসময় হয়, আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কি পরামর্শ দিবেন? তারা কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারে বা নিজেকে প্রিপেয়ার করতে পারে? আমি এটাকে সাম আপ করি দুটো প্রশ্ন। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফিনিশ লাইন, মানে সাকসেস জিনিসটা কি আপনার কাছে, আর আমাদের দেশে ইউথদের জন্য আপনার কোনো পরামর্শ। আমি যেদিন মনে করব যে আমার মন থেকে আমি যেই কাজ করতে চাচ্ছি ওটা আমি করতে পেরেছি, ওটাই সাকসেস। তো এই মুহূর্তে আমি নিজেকে অত সফল মনে করি না, কারণ আমার অনেক কিছু করার ইচ্ছা আছে। আর এই তরুণ প্রজন্ম নিয়েই আমার স্বপ্ন। আর এই তরুণদের জন্য আমার যে অ্যাডভাইসটা হবে যে আপনারা যে আপনাদের এখন একটা টার্নিং পয়েন্টে আমরা এসেছি, যখন সমাজে বাবা মা যেটা বলছে, তরুণদের নিজের একটা ইচ্ছা আসছে কিছু করার, যেখানে এখনও সাপোর্ট পাচ্ছে না। সো ওই ইনার ফায়ারটা, আপনার যে মনের ইচ্ছাটা আছে, ওটা পূরণ করার জন্য যা করার দরকার ওটা করবেন। ওটা আপনাদের মনের স্বপ্নটাকে স্যাক্রিফাইস করে দিয়েন না। আপনার কাছে বলেন তো স্বপ্ন জিনিসটা কি? আনিসুল হক স্যার আমাকে প্রশ্ন করেছিলেন যে স্বপ্ন কি? তখন সাকিবুল্লাহ খান বলেছিলেন যে স্বপ্নটা হচ্ছে সেইটা যেটা শুনলে মানুষ চমকে উঠবে, বলবে এটা কি সম্ভব নাকি? সুতরাং ওর কথা অনুযায়ী আমি বলছি স্বপ্ন হলো সেটা না যেটা আমাকে ঘুমাতে দিবে। স্বপ্ন যেটা আমাকে ঘুমাতে দিবে না, মানে অনেকে বলেন আমি ঘুমাই স্বপ্ন দেখছি, তো কি হয়েছে ভাই? সেটা না, স্বপ্ন যেটা আপনাকে ঘুম থেকে উঠিয়ে কাজে লাগিয়ে দিবে। সো দ্যাট ইজ হোয়াট ড্রিম ইজ। পরে আমরা নিতা আপুর কাছে দিই। আপনার নাম নিতা, রাইট? উনি একজন মা। উনি হয়তো অফিস থেকে আমাদের সিস্টেমের পলিসির কারণে এভাবে ছুটি পায়নি, কিন্তু তারপরও বাচ্চাটাকে বড় করছে। অফিসে কোনোভাবে যেন প্রবলেম না হয়, অফিস সংসার দুটোকে ম্যানেজ করে একজন বাঙালি, একজন ললনা যে আমি শিওর ফিউচারে সোনিয়া বশিরের মতো একজন হতে যাচ্ছে। আমি ওনার স্টোরিটা শুনে খুব অবাক হলাম যে, এবং উনি নিজে বলছে যে আমি সামনে আবার বেবি নিব না এটা নিয়ে কনফিউজড। তো আমি আজকে ওনার প্রশ্নটা শুনি। আমার কোশ্চেন ছিল এরকম যে হচ্ছে একজন কর্মজীবী, গভর্নমেন্ট জবের কথা বলছি না, আমি প্রাইভেট জবগুলোর কথা। গভর্নমেন্ট জবে হয়তো অনেক ফ্যাসিলিটিস থাকে। একজন প্রাইভেট জবে একজন কর্মজীবী মা হিসাবে সে কীভাবে ক্যারিয়ার এবং তার হচ্ছে সংসারটাকে ব্যালেন্স করে করে। ফার্স্ট বেবির জন্য হয়তো কিছুটা ছাড় পায়, কিন্তু পরবর্তীতে কারণ সে অলরেডি তো ক্যারিয়ারে অনেকটা দূর চলে যায়, তো যখন আবার নেক্সট বেবি নেবে তখন হয়তো বা ওই ক্যারিয়ারটা আর কন্টিনিউ করতে পারবে না বা থেমে যাবে তার ক্যারিয়ারটা। ম্যামের কাছে এটাই প্রশ্ন ছিল যে হচ্ছে কিভাবে আসলে ম্যানেজ করা যায়, কারণ আমি নিজে অ্যাফ্রাইড যে এই জিনিসটা আমি আসলে কি পারবো না, কারণ অনেক বেশি স্ট্রাগল করছি আমি এখানে করে। তারপরে
মোটামুটি ওভারকাম করছি, কিন্তু আসলেই ভয় পাচ্ছি যে পরবর্তীতে কি হবে। আপনি কয়েকটা কথা বলেছেন যেটা আমি শুনছিলাম, আপনি বলছেন যে আপনার একটু ভয় লাগছে। তো প্রথম কথা আমি বলবো যে নারী হিসাবে আমরা যে এখন যে জার্নিতে এসেছি, ভয়কে জয় করতে হবে। আর দ্বিতীয়টা হলো যে আপনাকে কেউ হেল্প করবে না, সবচেয়ে বেশি আপনাকে হেল্প আপনি নিজেই করবেন। সো ওই ভিতরে আত্মসম্মান, আত্মবিশ্বাস নিয়ে আপনি আসলে কিন্তু এই মুহূর্তে আপনি যদি পিছিয়ে তাকিয়ে দেখেন, আপনি এগিয়ে আসছেন। আপনি চাকরি ছাড়েননি, আপনি বাচ্চার খেয়ালও রেখেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি সব করতে পেরেছেন। আপনি তো আজকে আমাদের সবার জন্য ইন্সপিরেশন, যে আসলেও কষ্ট অনেক হয়েছে, কেউ মনে যাতে না করে যে কষ্ট নাই, কষ্ট আছে। একটা নারী হিসাবে আমি যখন মা হব, আমি ক্যারিয়ারও চাবো, আমি সংসারও চাবো, আমি ফ্যামিলিকে খুশিও রাখতে চাবো, আমি এত কিছু যখন চাবো, কোনো একদিকে তো আমার কষ্ট হবে, কিন্তু ওই কষ্টটা সহ্য করা সম্ভব। ওই কষ্টটা করে আপনি আরও এগিয়ে যেতে পারেন। সো আপনি ফার্স্টলি থ্যাংক ইউ, আপনি ইন্সপিরেশনাল। সেকেন্ডলি আমি বলবো ভয়কে জয় করে নিজের উপর বিশ্বাস, আর আপনি নিজেকে যেভাবে হেল্প করবেন আর কেউ আপনাকে পারবে না। আশেপাশে সাপোর্ট থাকে, কিন্তু নিজের ভিতর থেকে ওই সাহসটা, এটা শুধু আপনি নিজেকে দিবেন। সো থ্যাংক ইউ। চমৎকার। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যখন ইউনিভার্সিটিতে উঠি বা প্রথম বর্ষ থেকে আমার মোটামুটি একটা আইডিয়া ছিল আমি এন্টারপ্রেনার হব, উদ্যোক্তা হব, চাকরি করব না। সো আমি অনেকগুলো আইডিয়া নিয়ে আইডিয়া মাথায় আসে, দেন একটা আইডিয়া পিক করলাম। পিক করার কিছুদিন পর দেখা যায় যে 2 থেকে 3 মাস পর কাজ করলাম, দেন আর মোটিভেশন পাই না। সো সেকেন্ড ইয়ারে এসে আবার একটা আইডিয়া নিয়ে কাজ করা শুরু করলাম, দেন কিছু দূর আগানোর পর দেখা যায় যে আর ভালো লাগে না ওটা। এভাবে মোটামুটি গত 5 বছর 8 থেকে 10টা আইডিয়া নিয়ে কাজ করছি। কিছুদিন পর দেখা যায় যে আর ভালো লাগে না ওটা, নতুন একটা আইডিয়া চলে আসে মাথায়। সো এটা একটা আমার জন্য উভয় সংকট বলা যায়, আইডিয়াও আসে আবার কাজও করতে পারি না। সো এই ব্যাপারগুলো আসলে আমরা কিভাবে ট্যাকেল দেব? আমি প্রশ্নতে ডিরেক্ট চলে যাই, যে আপনি প্রথমে বললেন যে আপনি ঠিক করেছেন যে আপনি উদ্যোক্তা হবেন, আপনি চাকরি করবেন না। আমার মনে হয় প্রেমিসটা একটু ফ্লড, কারণ আপনার এমন একটা আইডিয়া আপনাকে ধরবে আপনার ব্রেনে, আপনার হার্টে, যে আপনি তখন চিন্তা করবেন না যে আমি কি উদ্যোক্তা হব না চাকরি করব, আপনি ওই আইডিয়াটাই আপনাকে ড্রাইভ করবে। সো আপনি যে বললেন আপনার এক্সাম্পলে যে 3 মাস পরে বা কয়েক মাস পরে ওটা হচ্ছে না, ভালো লাগছে না, কারণ আপনার ইন্টেনশন হচ্ছে যে আপনি উদ্যোক্তা হবেন। আপনি নিজের মধ্যে খুঁজেন যে আসলে আপনি কি করতে চান, আপনি কোন প্রবলেম সলভ করতে চান। উদ্যোক্তা হওয়ার জন্য যদি আপনি এটা করছেন, তাহলে কিন্তু আপনার এরকমই ভিশাস একটা সার্কেল, যে ভাল লাগছে না, আপনার এমন একটা আইডিয়া হবে যে আপনি আর কিছু চিন্তা করতে পারবেন না। ওইটা হচ্ছে এন্টারপ্রেনিউর বা উদ্যোক্তা। এক্ষেত্রে যদি আমি বলি, দেখা যায় যে আমি রাস্তাঘাটে চলার সময় অনেক গ্যাপ দেখি। জি। সো গ্যাপটা ফুলফিল করলেই মূলত বিজনেস হয়ে যায়। সো ওই গ্যাপটা নিয়ে আমি কিছুদিন কাজ করি। কাজ করার পর মনে হয় যে যখন আমি শুরু করি তখন মনে হয় যে এটা দিয়ে করলে তো ইটস আ মনস্টার মার্কেট। সো এটা দিয়ে আমি খুব বিশাল বিজনেস আইকন হতে পারবো। দেন কিছুদিন পর মনে হয় যে এটা আর ভালো লাগে না। এটা হচ্ছে আমার সমস্যা। বুঝেছি যে আমার মনে হয় সবার তো সমস্যা অনেক ইউনিক হয়, কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলবো যে অনেক প্রবলেম আছে যেটা অনেক কমন, যেটা সবাই মানে উই ক্যানট সলভ ফর ওয়ার্ল্ড হাঙ্গার, বলে না, সবাই যদি সব প্রবলেম সলভ করতো পৃথিবীটা তো খুব সুন্দর হয়ে যেত। কিন্তু অনেক রিসার্চ করতে হয়, অনেক কিছু জানতে হয়, আপনার কিউরিয়াস হতে হবে যে এই যে এটা আমি করতে চাচ্ছি, এটা আমার ব্যারিয়ার্স টু এন্ট্রি কী, এটা আর কে করছে, মানে অত সহজ না। বাট যে মন থেকে একটা কিছু আসলে ওটাকে আপনার অনেক ডিপ থিঙ্কিং মাইন্ড শেয়ার দিয়ে ওটাতে আপনার রিসার্চ করে তারপরে নামবেন। My question is that every jobs wants experiences. Every multinational company or companies wants experiences as like 5 or 10 years experiences, but nobody offers it. How do a fresh graduate get their first job? What is your suggestion for our university students? What we should do extra things rather than our academic lessons that can be easy access to our professional life? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এটার মানে সহজ বাংলাদেশে ওই স্ট্রাকচারটা নেই আজকে যেমনি হয়েছে, এই যে বিএসআরএম প্রথম আলো করেছে ব্রেকফাস্ট, এরকম আরও অনুষ্ঠান যখন হবে আপনাদের নেটওয়ার্কিংটা বাড়বে। সো একটা হবে যে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোথায় কি হচ্ছে, কারণ কানেকশন পাওয়া তো একটু মুশকিল। যখন আপনি স্টুডেন্ট, আপনি হঠাৎ করে একটা প্রাইভেট সেক্টর কোম্পানি বা মাল্টি ন্যাশনালে অ্যাক্সেস পাবেন না।
দ্য অ্যাক্সেস হ্যাপেন্স থ্রু অ্যাসোসিয়েশনস অর থ্রু ইভেন্টস। সো ওখানে নিজেকে একটু ভিজিবল রাখতে হবে। দের ইজ নো ফর্মুলা ফর দিস, বাট এটা হচ্ছে আপনার কমফর্ট জোন থেকে বের হয়ে ইউ হ্যাভ টু গো অ্যান্ড রিচ দ্যাম, কারণ ওরা আপনার কাছে তো আসবে না। আর ওই জব অ্যাপ্লাই করলেও হবে না, আপনার অ্যাক্টিভ নেটওয়ার্কিং যে বলে, এটা বিদেশে অনেক করে, এখানে অত হয় না, শুরু হচ্ছে। ওটা আপনার একটা উদ্যোগ নিতে হবে। ইউনিভার্সিটি থেকেও এরকম করা যায়, কিন্তু ইউনিভার্সিটিতে আপনার একটা গ্রুপ বানিয়ে বললেন যে আমরা কোনো একটা সিওকে ইউনিভার্সিটিতে আমরা ব্রেকফাস্টে ডাকলাম, এই আজকের মতো আইডিয়া। ইউনিভার্সিটিকে সবাই একটা সফট কর্নার আছে কিন্তু। সো ইউজ ইউর ইউনিভার্সিটি টু বিল্ড ইউর নেটওয়ার্ক। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। Thank you, ma'am. আমি যেহেতু সিএসসি নিয়ে পড়তেছি, প্লাস হচ্ছে পাশাপাশি আমি অনেকগুলো ভলান্টিয়ার অর্গানাইজেশনের সাথে কাজ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, এবং অনেকগুলো প্রজেক্টেও কাজ করার চেষ্টা করছি। তো দেখা যায় যে আমি মানে এরকম সিচুয়েশন হয়ে যায় যে একসাথে অনেকগুলো কাজ পড়ে যায় একদিনে। দেখা যায় যে যখন কাজ থাকে তখন থাকে, আর যখন থাকে না তো ফ্রি বসে থাকি। তো মানে আমি তখন দেখি যে আসলে কোনটা রেখে আমি কোনটা চুজ করব, যে আসলে আমার কোথায় টাইম দেওয়া দরকার এখন। তো যেখানে কাজগুলো করি সবই আমার ভালো লাগার জায়গা, এবং সব জায়গারই একটা মানে মহত্ব আমি খুঁজে পাই, কিন্তু আমি একটা মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আসলে আমি যে এটা বাদ দিয়ে ওখানে যাচ্ছি বা সেটা বাদ দিয়ে সেখানে যাচ্ছি, আলটিমেটলি আমার গোলটা কোথায় হবে। আমি যদি অনেস্টলি আপনাকে উত্তর দিই, ওটা আমিও একই সিচুয়েশনে আছি, কারণ অনেক কিছু করতে ইচ্ছা আমার হয়, সব করা সম্ভব না। সো আমার মানে এটার উত্তরটা আমি খুব সহজভাবে আপনাকে দিতে পারছি না যে সলিউশনটা কি। এটা আরিফ ভাই আপনি বলেন। আমিও কনফিউজড। হ্যাঁ, এটা কঠিন, কারণ আমরা মানে আমি জানি না এটার উত্তরটা। আমি সত্যি যদি আপনাকে বলতে হয় এটার উত্তরটা আমি কি দিব, যে অনেকের তো ইচ্ছা আছে অনেক কিছু করার, আর টাইম লিমিটেড, এনার্জি লিমিটেড, বাট শখের তো কোনো সীমা নাই। মন যেদিকে যায় চলে যাবেন, মাঝে মাঝে ভুল হবে, মাঝে মাঝে ভালো থাকবেন, বাট ওটাই রিয়ালিটি। Right. Thank you, ma'am, for giving me the opportunity. So both of you are professionals and you excel at what you do. And to me, when I look up to you, there's a difference that you gained a lot of experiences. আপনি মাইক্রোসফটে যেভাবে কাজ করতেছেন, আপনি অনেক ডেভেলপার টিমের সাথে পরিচিত, and you see them out front working in the field. And when we use Windows or any other program from Microsoft, the interface, the program is flawless. It's kind of flawless, and most of the people, like 60 or 70% people, agree with the interface that we actually like it or we can use it. But I've been chasing graphics designing, and I've been chasing it for a long time. Even I've been getting so used to it যে এখন রাস্তায় যদি কোনো ব্যানার দেখি, I can even like literally describe যে ওখানে কোন font use করা হয়েছে, and each layer by layer. I'm kind of stuck in a place where I don't know how can I improve. I literally watch tutorials every day, but those don't help me anymore. I know what they're doing, but when I create them, they don't get it. Like others don't get it. So when do I know that my choices are efficient enough that people will like, most of the people will like, and when do I reject their criticism and be confident on myself? I wanted to know about that. So firstly, I'd like to ask you যে আপনি কি পড়ছেন? What is your educational field of study? I'm currently studying on finance and banking, but graphics designing is a hobby of mine. But your hobby, you want to turn your hobby into a profession? Well, if I want to be honest, I want to combine those two. Yeah, I see your dilemma, and the only thing I can say is I personally know lots of very good graphic designers in Bangladesh, and I'll be happy to connect you with them because they could be your mentor and give you the tips. কারণ সব কিছু তো একাডেমিয়া দিয়ে পাওয়া যায় না। Sometimes it's like গিটার শেখানোতে এমনি বাজায় শেখায়, রাইট? সো গ্রাফিক ডিজাইন আপনার সাথে আমি কানেক্ট করে দিব, কারণ এই মুহূর্তে এর চেয়ে বেশি ভালো আমি আসলে কিছু বলতে পারছি না। বাট ইউ নিড টু মিট দ্য পিপল হু আর দ্য বেস্ট অফ দ্য ডিজাইনার্স, যারা আপনার সাথে একটু কাজ করতে পারবে। And I wish you the best of luck. আসসালামু আলাইকুম ম্যাম, এখানে সবাই নিজেদের কিছু জানতে চেয়েছেন, আমি আপনার কথা জানতে চাইবো। আপনি অবশ্যই আমাদের দেশের সবচেয়ে বড় টপ মোস্ট ফিমেল কর্পোরেটদের একজন। তো আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে এই পজিশনে এসেছেন নিশ্চয়ই আপনার অনেক ত্যাগ ছিল, অনেক স্যাক্রিফাইসেস ছিল। তো সেই স্যাক্রিফাইসেসের জন্য কি আপনার কখনো আফসোস হয়েছে বা কি রিগ্রেট করেছেন? অনেক সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, যে এটাতে আমার অবশ্যই আমার আর্লিয়ার লাইফে রিফ্লেক্ট করতে হয়।
যে দেয়ার ওয়ার টাইমস যে আমি আমার মেয়ের ডান্স পারফরমেন্স দেখতে পারি নাই, দেয়ার ওয়ার টাইমস যে আমার ছেলের সকার গেম ফাইনাল ও ক্যাপ্টেন আমি ওটা দেখতে পারি নাই, কারণ আমার কাজের জন্য আমি হয়তো ট্রাভেল করেছি। সো কিছু কিছু স্যাক্রিফাইস আমাদের সবাইকে করতে হয়। যখন আমার পরিবার বাচ্চারা যখন ছোট, আমার যে সময়টা দিতে হবে ওটা দিতে পারিনি, ওটা একটা স্যাক্রিফাইস, কিন্তু ওটার রেজাল্টটা আমি অনেক ভালো পেয়েছি। আমি একটা ছোট গল্প বলবো যে আমার মেয়ে যখন ছোট ছিল সে বলতো যে আমি বড় হয়ে আমি কোনো চাকরি করব না, আমি আমার বাচ্চাদেরকে ঠিক স্কুল যখন শেষ হয় আমি বাসায় বানানো ওয়ার্ম কুকিজ নিয়ে ওদেরকে পিক করবো। আমার না তখন খুব কষ্ট লাগতো যে, কারণ যেটা আমি করতে পারিনি। এখন সে বলে নো মাম, আমি ক্যারিয়ার উমেন হব, আমি চাকরি করব, আমার বাচ্চাকে আমি শিখাবো যে সেও যাতে এরকম কর্পোরেট লাইফে আসে। সো প্রথম মানে এটা একটা ফর্মিং হয়, বাচ্চারা তাদের বাবা মাকে দেখে শিখে। হয়তো প্রথমে ওদেরও কষ্ট লাগে যে সবার মা আছে আমার মা নাই, কিন্তু এটা একটা জার্নি যেটা আমাদেরকে ব্যালেন্স করতে হয়। মিস সোনিয়া কবির বশির। আমি একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি এবং সেই লক্ষ্যে কাজ শুরু করেছি, কারণ একজন জব হোল্ডার সে শুধু তার জন্যই কাজ করে, তার ফ্যামিলি কেন্দ্রিক, এবং একজন উদ্যোক্তা সে কিন্তু অনেকজনের জন্য একসাথে কাজ করে। সেখান থেকে আমার ইন্সপায়ার্ড হওয়া একজন উদ্যোক্তা হওয়ার। এখন আপনাদের কাছে এমন কোনো আছে নাকি যে আসলে সিলেক্ট করা যাবে যে কারা উদ্যোক্তা হওয়া উচিত আর কারা উদ্যোক্তা না হওয়া উচিত? আপনার ভিতর থেকে আসতে হবে যে আপনার ভিতরে কিসের আর্টসটা আছে। এটা কি উদ্যোক্তা হওয়ার আর্ট, না বিজনেসম্যান হওয়ার, নাকি টপ কোনো ব্যুরোক্র্যাট হবেন? আপনি ইউ উইল বি দ্য ওয়ান টু অ্যান্সার ইউর। ধন্যবাদ। আর আমি এটা একটু বলি, আমি সিলিকন ভ্যালিতে একটা ভেঞ্চার ক্যাপিটালে কাজ করতাম। তো ওখানে হতো কি, যারা উদ্যোক্তা ওরা এসে ওরা কি ওদের প্রজেক্ট বা কোম্পানি ওটার পিচ যেটা বলে ওটা করতো। আর এই ভেঞ্চার ক্যাপিটালিস্ট আমরা এই সাইডে বসে ওদের প্রেজেন্টেশন শুনে বলতো ফান্ড করব কি করব না। কয়েকবার বসে তারপর দেখছি আমার যিনি ফান্ড করবে, আমি তো তখন নতুন চাকরিতে, ও একটা সাদা কলম, ওই ছেলেটা হেঁটে আসছে, ও ওয়াই লিখে বা এন লিখে, ওয়াই মানে ইয়েস, এন মানে নো, মানে ও মুখ খোলার আগে। আমি পুরো অবাক হয়ে গেলাম যে তুমি তো শুনলাই না ওর প্ল্যান কি। বলছে আই ডোন্ট বেট অন দ্য আইডিয়া, আই বেট অন দ্য পারসন। মানে ও কি 10 বার মাটিতে পড়ে 10 বার উঠতে পারবে, নাকি একবারে কায়িত হয়ে মাগো হয়ে যাবে? দ্যাটস উদ্যোক্তা। যতবার ওকে ফেলবেন সে ততবার ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং যে বললাম না, উঠে সে বলবে লেট মি শো ইউ হোয়াট আই হ্যাভ গট। এটাই বেস্ট লাগছে আমার। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি পড়ালেখা করছি, মার্কেটিং 3rd ইয়ার। এর পাশাপাশি হচ্ছে আমার একটি বিউটি কেয়ার আছে, যেখানে মেকআপ থেকে শুরু করে মেয়েদের যাবতীয় যত সৌন্দর্যের কাজ সব কিছুই করা হয়। বিয়েটা আমার জন্য আল্লাহর রহমত, কারণ আমার যিনি শাশুড়ি তিনি আমাকে হেল্প করেছেন সব কিছুতেই। আমি তাকে বললাম যে আমার এগুলো করতে ইচ্ছা করে, তো শুধুমাত্র সেই আমাকে সাপোর্ট করেছিলেন। তো আমি এখানে এসছি একটা কারণেই, যে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আসলে এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে, যে লেখাপড়া করে বা এডুকেটেড হয়ে হেয়ার কালারিস্ট, হেয়ার এক্সপার্ট বা মেকআপ আর্টিস্ট হওয়া যাবে না। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে, এবং আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আর বাবা মাদের উদ্দেশ্যেও বলবেন। আমি মনে করি আমার বাবা মা যদি আমাকে অনেক আগে থেকেই সাপোর্ট দিত, আমি মনে হয় যে আরও ভালো অবস্থানে যেতে পারতাম, সেটা তো আমি পারি নাই। তো আপনি এখন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি, আসলে মানে আমরা তো একটা ইয়াং দেশ, আমাদের এখন অনেক বাবা মা, তারপরে সমাজ, সবার অনেক শেখার বাকি আছে। যেমনি আপনি যদি পৃথিবী অন্য দেশগুলোতে দেখেন, ওখানে ফ্যাশন ডিজাইনার, হেয়ার স্টাইলিস্ট, কিন্তু শেফ, এগুলো কিন্তু খুবই হাইলি পেড, হাইলি রেসপেক্টেড প্রফেশন। বাংলাদেশের ডিগনিটি অফ লেবারটা, ওই যে সম্মান করা, যে কোনো কাজ হচ্ছে, ওটা এখনও আসেনি, কিন্তু আপনাদের জেনারেশন থেকেই আসবে। কারণ আপনারা হচ্ছেন ওই জেনারেশন যে বাবা মাকে হয়তো একটু অসন্তুষ্ট করে কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করবেন, তখন বাবা মা ঠিকই খুশি হবে। অ্যাক্সেস উইথ টেকনোলজি, আপনি যেগুলো কাজ করছেন এটাকে আপনি আরও বেশি মার্কেট করে আপনি অনেক সফল হতে পারেন। তো এই জ্ঞানটা মনে হয় আমাদের এখন যারা জেনারেশন বাবা মা, ওরা আসেনি। ওরা এখনও মনে করে যে ব্যাংকার বা লয়ার বা ইঞ্জিনিয়ার তো আছেই, ডক্টর ইঞ্জিনিয়ার তো বাদই দিলাম, ওগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি যখন মা হবেন তখন কিন্তু পৃথিবীটা অনেক ডিফারেন্ট হবে। আপসেট হওয়ার কিছু নেই। আমার কাছে খুব এই এক্সাম্পলটা খুব ভালো লাগলো যে উনি আর ওনার শাশুড়ি, দেখেন এটা কিন্তু কয়েকদিন আগেও ছিল না। ইভেন আমার বউ অথবা আমার মাও কিন্তু অতটা ইয়ে না। সো বাংলাদেশ ইজ প্রিটি ইয়াং। এই বয়সের মধ্যে আস্তে আস্তে চেঞ্জ আসছে। সো ডোন্ট ওয়ারি, কয়েকদিনের মধ্যে ভালো লাগছে যে আমাদের নেক্সট জেনারেশন ইজ গোয়িং টু গেট এ ওয়ান্ডারফুল প্যারেন্টস জেনারেশন, যেটা আপনারা আমরা। তো সেটা স্যাক্রিফাইসটা হয়তো আপনাদের হচ্ছে, কিন্তু ইটস ওয়ার্থ ইট, কারণ আপনি দেশটাকে ঘোরাতে পারবেন।
আচ্ছা, আমি মাঝখানে কিছুদিন একটা মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কাজ করেছি। তো ওখানে অনেক কিছু শিখেছি, আবার অনেক কিছু খারাপও লেগেছে। কিন্তু একটা জিনিস আমি মানে খেয়াল করেছি, ওখানে ওয়েজ গ্যাপটা, মানে কিছু কিছু জিনিস মেয়েদের মানে ওয়েজটা অনেক কম দেওয়া হয়, যেমন সিআরএম এর যে কাজগুলো যথেষ্ট প্রেশারের কাজ। তো ওখানে ওরা ধরেছিল মেয়েদের জন্য 12,000 আর ছেলেদের জন্য 20,000। এই ওয়েজ গ্যাপটা আসলে আমাদের মেন্টালিটিতে ঢুকে গেছে, মানে আমরা খুব ইজিলি মেয়েদের কাছ থেকে লেবারটা পাবো। তো এটা কিভাবে চেঞ্জ করা যাবে? একটা কোটেশন আমি শুনেছিলাম আমি যখন ছোট ছিলাম, আর এটা আমি মনে রাখি সব সময়, যে ইন বিজনেস ইউ নেভার গেট হোয়াট ইউ ডিজার্ভ, ইউ গেট হোয়াট ইউ নেগোশিয়েট। আমার মনে হয় আমরা যেভাবে মেয়েরা স্পেশালি যেভাবে বড় হয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফিনোমিনান, শুধু বাংলাদেশেই ওয়েজ গ্যাপ নাই, সব জায়গায় আছে, কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কারণ আপনি যদি না অ্যাকসেপ্ট করেন, আপনাকে তো কেউ জোর করে দিতে পারবে না। ইন্টারভিউতে আমি অনেক সময় দেখি মেয়ের আর ছেলে দুজনেই যখন আসে, মেয়েদের আমার একটু মানে অ্যাডভাইস হবে ওদেরকে যে ইন্টারভিউ ইজ এ 2-way প্রসেস। শুধু আপনি যেখানে যাচ্ছেন ওই প্রশ্ন করলো আর আপনি খুব হাম্বলি বললেন আমি চাকরি পেলে খুশি, আপনারও তো প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, সো আমরা কেন এই স্যাক্রিফাইসটা তো আমাদের করার দরকার নাই। ছেলেরা কিন্তু এটা করে না, ওদের একটা। সো আমাদের মেয়ে হিসাবে, এটা আমি সবাইকে বলি যে আমাদের মেয়ে হিসাবে নিজেদের রাইটসের জন্য তো একটু ফাইট করতে হবে, কেউ তো আমাকে এসে দিয়ে দিবে না। সো অ্যাওয়ারনেস, তারপরে অ্যাক্সেস অ্যান্ড এডুকেশন, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। চমৎকার একটা সকাল গেল আমাদের, মানে একটা রুম ফুল অফ এনার্জি। শুধু আমরা আশা করছিলাম যে সোনিয়া আপুর কাছ থেকে যে এনার্জি পাবো তা না, আমরা এই 19 বছর বয়সী ওই আসিফের কাছ থেকে এনার্জি পেলাম। নওগাঁ থেকে আসা একটা ছেলে যে নিজে বাধা পেয়ে কীভাবে একটা ম্যাথসের কোচিং সেন্টার খুলে ফেলেছে। বরিশাল থেকে আসা একটা মেয়ে যে হয়তো নিজের ফ্যামিলি থেকে সাপোর্ট পায়নি, কিন্তু ইনলস ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়ে পুরো বরিশালের একটা চেহারা চেঞ্জ করে দিচ্ছে, এরকম একটা উদ্যোগ নিয়ে আগাচ্ছে। আমি সিরিয়াসলি আমি প্রচণ্ড মুগ্ধ এতদিন পর একটা রুমে থাকতে পেরে, যেখানে ফুল অফ এনার্জি, এবং যারা ঢাকার বাইরে থেকে কষ্ট করে এসেছে, চমৎকার লেগেছে। আমার প্রশ্নগুলো থেকে ভালো লেগেছে আপনাদের এনার্জিগুলো, এই যে এই ইউথের মাঝে যে এনার্জিগুলো আছে, এবং এগুলার যে খুব সুন্দরভাবে সোনিয়া আপা খুব আমাদের মতো করে বুঝিয়েছে। যেমন একটা এক্সাম্পল দিল যে আমার আবার রেসলিং দেখতো, রেসলিংয়ে মার খেতে খেতে পড়ে যাচ্ছে, তারপরে উঠে আমি ফাইট ব্যাক করছি। কি সুন্দরভাবে আমরা জিনিসগুলো আমরা ক্যাচ করতে পারছি। সো এরকম অনুষ্ঠান আরও হওয়া দরকার। সোনিয়া আপু, আপনি মানে ইটস আওয়ার প্লেজার আপনাকে আমরা এখানে পেয়েছি, এবং শুধু পেয়েছি না, এটা কিন্তু 1 ঘন্টার অনুষ্ঠানে ভুলে যাচ্ছি তা নয়। উনি একটু আগে অফ দ্য রেকর্ড আমাদেরকে বললো যে আরিফ লেটস ডু ওয়ান থিং, আমরা সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলি। আজকে হয়তো আমি নগা ছেলেটাকে হেল্প করতে পারছি না 1 ঘন্টায়, পরে হয়তো এক সময় না ওকে হেল্প করতে পারবো, অথবা ওকে উনি খুব সুন্দরভাবে উনি একটা টিমের সাথে টাই আপ করে দিলেন। এইভাবেই কিন্তু আসলে মানে সবার এগিয়ে যেতে হয়, যে নেটওয়ার্কিংগুলো, এবং উনি নিজ থেকে উদ্যোগ হয়ে আমাদেরকে একটা গ্রুপ খুলতে বললেন। সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ডে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ক্যামেরার পিছিয়ে খুব চমৎকার কিছু মানুষ আছে, হাসি হাসি মানুষ, তাদেরকেও থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে, প্রথম আলো, বিএসআরএম এবং শেফস টেবিলকে এত চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য। আজকে সকালটা সিরিয়াসলি খুব এনার্জেটিক এবং খুব মানে পজিটিভ ছিল, জাস্ট বিকজ যে এতগুলো কর্পোরেট এন্টিটি এটাকে একটা খুব সুন্দর অনুষ্ঠান করার জন্য যা যা লজিস্টিক দেওয়া দরকার, স্টার্টিং ফ্রম নাস্তা, স্টার্টিং ফ্রম সব লজিস্টিকগুলো ওরা দিয়েছে, দেখে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে। এবং আমি রিয়েলি লুক ফরওয়ার্ড যে সামনে অনুষ্ঠানগুলো আরও সুন্দর এবং আরও প্রাণবন্ত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।